হাই, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছেন। আজকে আমি যেই টপিকটা নিয়ে ডিসকাশন করব, এটা সিএইচও দিদিমণিদের জন্য খুব ক্রুশিয়াল। কেননা তারা প্রতিদিন এই কাজগুলো করছেন, এই ব্যাপারগুলো নিয়ে ডিল করছেন, এবং ওনাদের মধ্যে এই বিষয়ে নলেজটাও অনেকটা ক্লিয়ার। আজকে আমার এই ডিসকাশনের উদ্দেশ্য হলো, অনেক দিদিরাই আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেন বা কমেন্ট সেকশনে অনেকে জানান যে যাতে কিনা আমি কোনো পড়াশোনা রিলেটেড কোনো টপিক রিলেটেড ডিসকাশন করি, যাতে কিনা ওনারা এগুলো শুনে শুনে সেই টপিকগুলো সম্পর্কে কিন্তু ভালো করে নলেজ গেইন করতে পারেন। অনেকের ক্ষেত্রে কি হয়, ফ্যামিলি, বাচ্চা কাচ্চা এদের জন্য এতটা ফ্যামিলির কাজ, তার সাথে নিজের বিভিন্ন প্রেশারের জন্য যে বইটা খুলে পড়বেন সেটা করে উঠতে পারেন না। ওই জন্যই কিন্তু আমাকে অনেকেই রিকোয়েস্ট করেন যাতে কিনা আমি টপিকগুলো ধরে ধরে ডিসকাশন করি, তাহলে কিনা ওদের শুনলেই হয়তো বাসে যাচ্ছে বা ট্রেনে যাচ্ছে অফিস যাওয়ার সময় শুনলেই কিন্তু অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আজকে এই ভিডিওটা ওরকমই একটা উদ্দেশ্যে করা, আর এই টপিকটা সবার জানা। আমি জাস্ট টপিকগুলো ইন ডিটেলে ডিসকাশন করব, যাতে আরও কিছু যেগুলো আপনাদের জানা নেই বা কনফিউশন রয়েছে সেগুলো যাতে ক্লিয়ার হয়ে যায়। আজকে যে টপিকটা নিয়ে আমরা ডিসকাশন করব সেটা কিন্তু ক্যান্সার। এই ক্যান্সার প্রত্যেকটা সিএইচও দিদিমণিদের জন্য একটা ক্রুশিয়াল জায়গা, কেননা ডেইলি যে আপনি ক্লিনিক করছেন, এনসিডি ক্লিনিক করছেন, যেখানে পেশেন্টকে ডিল করছেন, তার মধ্যে কিন্তু প্রত্যেকটা পেশেন্টের স্ক্রিনিং করার ক্ষেত্রে কিন্তু ক্যান্সার স্ক্রিনিং ভেরি ইম্পর্টেন্ট, ভাইটাল পার্ট, প্রিডমিনেন্ট পার্ট বলতে পারেন। এবার বলবো শুধুমাত্র সিএইচও দিদিমণি নয়, এনএম দিদিমণিদেরও জানতে হবে, কারণ বিভিন্ন ভিজিট আছে, বিভিন্ন রকমভাবে অথরিটি থেকে লোকজন আসে, তারাও কিন্তু অনেক রকম কোয়েশ্চেন আস্ক করতে পারে। তাই নলেজ গেইন সবারই করে নেওয়া ভালো। নিজেদের যদি নলেজ ক্লিয়ার থাকে তাহলে কিন্তু আপনি কোনো কিছুতে কোথাও গিয়ে কিন্তু আপনি গলা উঁচিয়ে কথা বলতে পারবেন, কেননা আপনি জানেন যে আপনি এই বিষয়টা সম্পর্কে পুরো ক্লিয়ার। আর আপনার যদি নলেজটা একটু একটু নলেজ থাকে তাহলে আপনি কখনো কোথাও গিয়ে আপনি কিছু বলতে পারবেন না, কারণ আপনি জানেন যে আপনি ক্লিয়ার নন ব্যাপারগুলো সম্পর্কে। তাই নলেজ যখন গেইন করার কোনো স্কোপ আসবে, ডেফিনেটলি সেই সুযোগটা ছাড়বেন না, চেষ্টা করবেন সেটা জেনে নিতে। আর আর আমি এই যে এগুলো মন গড়া বলছি বা নিজে থেকে বানিয়ে বলছি ব্যাপারটা তা নয়, একদমই যে মডিউলগুলো আছে সেই মডিউল ধরে ধরে আমি ডিসকাশন করছি। এতে কি হচ্ছে, আপনাদেরও পড়া হচ্ছে, সাথে আমারও কিন্তু ব্যাপারগুলো আবার ঝালাই করে নেওয়া হচ্ছে। দেখুন, আমরা যদি ক্যান্সার নিয়ে ডিসকাশন করি, তাহলে এই ক্যান্সার নিয়ে ডিসকাশনের উদ্দেশ্য, এই অবজেক্টিভস কী হতে পারে, অবজেক্টিভস কী থাকে, কেন কেন এই ডিসকাশন? আন্ডারস্ট্যান্ড হোয়াট এ ক্যান্সার ইজ অ্যান্ড হাউ ইট ডেভেলপস অ্যান্ড প্রেজেন্ট ক্লিনিক্যালি। তাহলে আমরা জানছি কিসের জন্য, ক্যান্সারটা কী জিনিস সেটা সম্পর্কে জানছি, এই ক্যান্সার সম্পর্কে আরও নলেজ ডেভেলপ করতে পারছি, আর আমরা ক্লিনিক্যাল প্রেজেন্টেশন কেমন হতে পারে সেটা সম্পর্কে কিন্তু জানবো। আর কি জানবো? আর্লি সাইন অ্যান্ড সিমটমস অফ ক্যান্সার অ্যাট ভেরিয়াস সাইটসে বিভিন্ন সাইটসে ক্যান্সার হলে কেমন সাইন সিমটম ডেভেলপ করতে পারে, কেমন সাইন সিমটম দেখা দিতে পারে, আর্লি সাইন সিমটম কী হতে পারে সেগুলো নিয়ে জানবো। আর কি পসিবল সাসপেক্ট ক্যান্সার পসিবল সাইটস, বিভিন্ন সাইটে যে কী ধরনের ক্যান্সার হয় সেটা সম্পর্কে কিন্তু আইডিয়া নেব। আর কি স্ক্রিন পার্সনস ফর ক্যান্সার অফ ওরাল ক্যাভিটি, ব্রেস্ট অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার। ব্রেস্ট, ওরাল অ্যান্ড সার্ভাইকাল ক্যান্সার সবাই জানেন তিনটে ক্যান্সারই মেইন। এই তিনটে ক্যান্সার যে স্ক্রিন কী করে মানুষকে করব সেটা সম্পর্কেও কিন্তু আমরা আজকে নলেজ নেব। এবার ইন্ট্রোডাকশন যদি বলি তাহলে কী হবে, ক্যান্সার মে বি রিগার্ডেড অ্যাজ এ গ্রুপ অফ ডিজিজ। ক্যান্সারকে গ্রুপ অফ ডিজিজ হিসেবে রিগার্ড করা যেতে পারে। এ গ্রুপ অফ ডিজিজ, নট এ ডিজিজ, এ গ্রুপ অফ ডিজিজ ক্যারেক্টারাইজড বাই অ্যাবনর্মাল গ্রোথ অফ সেলসের প্রথম হচ্ছে অ্যাবনর্মাল গ্রোথ। কী কী ক্রাইটেরিয়া থাকলে ক্যান্সার বলা যায়, কী কী থাকে এতে? অ্যাবনর্মাল গ্রোথ অফ সেলসের অ্যাবনর্মাল গ্রোথ, এবিলিটি টু ইনভেড অ্যাডজেসেন্ট টিস্যু অ্যান্ড ইভেন ডিস্ট্যান্ট অর্গান। আরেকটা কি, এই যে গ্রোথ, সেলের যে গ্রোথটা, যেটা কিনা অ্যাবনর্মাল গ্রোথ, এই গ্রোথের কিন্তু এবিলিটি থাকে কিসে, ইনভেট করবে অ্যাডজেসেন্ট মানে নিকটবর্তী যে টিস্যু সেগুলোকে কিন্তু ইনভেট করে যায়, তার ভিতরে ঢুকে যায়। ইভেন ডিস্টেন্ট যে অর্গান, একটু দূরে যে অর্গানগুলো থাকে সেগুলোর ভিতরেও কিন্তু ইনভেট করতে পারে এই অ্যাবনর্মাল গ্রোথ অফ সেলস। Eventual death of affected patient when if tumor has progressed beyond a stage when it can be removed successfully. যতক্ষণ পর্যন্ত এদের সাকসেসফুলি রিমুভ করা যায়, সে স্টেজের বিয়ন্ডে যখন ওরা চলে যায় তখন কিন্তু একটা মানুষ ওই টিউমারের জন্য, ওই টিউমারের প্রোগ্রেশন এত হাই হয়ে যায়, ইভেনচুয়ালি তার কিন্তু ডেথ হতে পারে। তার মানে কি, কত রকম কিছুর সমন্বয় হতে পারে একটা ক্যান্সার। হতে পারে কোনো সেলের অ্যাবনর্মাল গ্রোথ দেখা দিয়েছে,
ওই অ্যাবনর্মাল গ্রোথটা এমনভাবে স্প্রেড করেছে যে অ্যাডজাসেন্ট টিস্যু এবং ডিস্টেন্স অর্গানগুলোকে ইনভাইট করে গেছে। ইভেন ও এতটাই প্রোগ্রেসিভ হয়ে গেছে যে কিনা যতটা প্রোগ্রেসিভ হলে ওকে রিমুভ করা যেত তার থেকে বিয়ন্ডে চলে গেছে, এবং এর ফলস্বরূপ ওই মানুষটার ডেথ পর্যন্ত হয়ে গেল। এগুলো কিন্তু সব দেখা দিতে পারে। ক্যান্সার ক্যান অ্যাপিয়ার অ্যাট এনি সাইট ও টিস্যু অফ দ্য বডি, যে কোনো সাইটে যে কোনো টিস্যুতে ডেভেলপ করতে পারে, অ্যাপিয়ার করতে পারে। অ্যান্ড মে ইনভলভ এনি পার্ট অফ সেল, এবং যে কোনো পার্ট সেলে, যে কোনো টাইপ অফ সেলে কিন্তু ইনভলভ হতে পারে। টিউমার or lesion at the site or organ where cancer originally started is called primary tumor. যেখানে টিউমারটা প্রথম স্টার্ট হয়েছে, প্রথম ডেভেলপ করেছে, যেটাকে প্রাইমারি টিউমার বলছে। When the cancer spread to local or distant organ, the tumor develop at that site is called secondary tumor. যেখান থেকে প্রথম ডেভেলপ করে সেটা বলে প্রাইমারি টিউমার, যখন সেটা ডিস্টেন্ট অর্গান বা ডিস্টেন্ট অন্যান্য জায়গায় স্প্রেড করে তখন তাকে বলা হয় সেকেন্ডারি টিউমার। এবার প্রবলেম স্টেটমেন্ট আমরা বলি, কেন ক্যান্সার নিয়ে আমরা এতটা সচেতন আমাদের হতে হবে, কেন? হু যেটা বলছে, হু মেজর 4টে নন কমিউনিকেবল ডিজিজকে আইডেন্টিফাই করেছে। হু 4টে নন কমিউনিকেবল ডিজিজকে আইডেন্টিফাই করেছে মেইনলি। সেটা কি? সিভিডি, কার্ডিওভাস্কুলার ডিজিজেস। 4 রকমের মেজর যে এনসিডি, যেটাকে কার্ডিওভাস্কুলার ডিজিজে, সেটাকে কিন্তু 4 ভাবে ওরা ভাগ করেছে। 4 রকম মেজর এনসিডি। সেটা কি? হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক একটা, ডায়াবেটিস, ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস অ্যান্ড হচ্ছে ক্যান্সার। কি হচ্ছে? প্রথম হার্ট অ্যাটাক অ্যান্ড স্ট্রোক একটা, ডায়াবেটিস 2 নম্বর, ক্রনিক রেসপিরেটরি ডিজিজেস 3 নম্বর, যেটা ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজেস বলছে, সিওপিডি অ্যান্ড অ্যাজমা, আর তার সাথে হচ্ছে ক্যান্সার। কিন্তু এই যে এনসিডি যে লিস্ট, সেটা ডেফিনেটলি এই 4টে থেকে আর অনেক বেশি হিউজ, কিন্তু মেইনলি হু 4টেতেই ডিভাইড করেছে, আরও কিন্তু হিউজ আছে। In India, it is estimated that the new cancer cases will rise from nearly 1 million new cases in 2012. 2012 কিন্তু 1 million new cases ডেভেলপ হয়েছে, 1 million new কেস দেখা দিয়েছে 2012-এ। সেটা 1.5 মিলিয়ন এসে পৌঁছে গেছে, 1.5 মিলিয়ন হয়ে গেছে 2035-এ। এবার কতটা? ওভার 1.5 মিলিয়ন 2035-এ। 2035-এ এই 1 মিলিয়ন নিউ কেসেস ছিল 2012-তে, যেটা কিনা 1.5 মিলিয়ন হয়ে যাবে 2035-এ। আর ব্রেস্ট ক্যান্সার হ্যাজ ইমার্জ অ্যাজ ওয়ান অফ দ্য লিডিং কজ অফ ক্যান্সার এমন ওমেন ইন ইন্ডিয়া। আর ব্রেস্ট ক্যান্সার কিন্তু ওয়ান অফ দ্য লিডিং কজ, সেটা কত? 14.3% ইন ইন্ডিয়া, উইথ 1,44,937 নিউ কেস। সেটা কত? 1,40,937 কিন্তু নিউ কেস। আর 70,218 হচ্ছে ডেথ রিপোর্ট হয়েছে 2012-তে ফর ব্রেস্ট ক্যান্সার। সার্ভাইকাল ক্যান্সার হচ্ছে ইন্ডিয়াতে ইজ দ্য সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইন ওমেন, যেটা 12.1%। সেকেন্ড মোস্ট কমন ক্যান্সার ইন ওমেন, সার্ভাইকাল ক্যান্সার। এভরি ইয়ার অ্যারাউন্ড 1.2 lakh নিউ ওমেন আর ডায়াগনোসড উইথ সার্ভাইকাল ক্যান্সার। প্রতি বছর 1.23 লাখ নিউ কেস আইডেন্টিফাই হয় সার্ভাইকাল ক্যান্সার নিয়ে। অ্যান্ড 67,500 অফ দিস ওমেন ডাই দিস ডিজিজ ইন ইন্ডিয়া, এবং 67,500 এভরি বছর, এভরি ইয়ার কিন্তু ডেথ হয়। ওরাল ক্যান্সার অ্যাকাউন্টস ফর অ্যারাউন্ড 7.2% অফ অল ক্যান্সার ইন ইন্ডিয়া। আর 7.2% হচ্ছে ওরাল ক্যান্সার, অল ক্যান্সারের মধ্যে ওরাল ক্যান্সার 7.2%। আর সেটা কত? 77,003 নিউ কেসেস অ্যান্ড 52,067 ডেথ রিপোর্টেড ইন 2012। মানে 2012-এ 77,003 নিউ কেস আইডেন্টিফাইড হয়েছে ওরাল ক্যান্সারের, আর ডেথ হয়েছে 52,067। ইটস হিউজ। মোস্ট কমন 5 সাইটস অফ ক্যান্সার ইন ইন্ডিয়া। মেনদের ক্ষেত্রে, ইন্ডিয়ান যে মেন তাদের ক্ষেত্রে মোস্ট কমন 5 সাইটস অফ ক্যান্সার কি? লাং ক্যান্সার, লিপ ক্যান্সার, আর ওরাল ক্যাভিটি ক্যান্সার। আর কি? স্টোমাক ক্যান্সার, রেকটাম অ্যান্ড থ্রোট ক্যান্সার। এগুলো হচ্ছে 5টা মেইন সাইট ইন্ডিয়ান ম্যানদের যে ক্যান্সার হয় তার। লাংস, লিপস, ওরাল ক্যাভিটি, স্টোমাক, রেকটাম অ্যান্ড থ্রোট। লাংস প্রথম, কেননা স্মোকিংয়ের হ্যাবিটটা মারাত্মক থাকে তাই। এবং ওমেন ইন ইন্ডিয়া, ওমেনদের মধ্যে কি? ব্রেস্ট প্রথম,
then cervix, rectum, ovary, leaf and oral cavity. Of all cancer, we would focus on identification and screening of most common cancer. যেটা কিনা আমাদের প্রয়োজন, সেটা কি ওরাল ক্যাভিটি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার না সার্ভাইকাল ক্যান্সার। এত রকমের ক্যান্সার হয়, কিন্তু মেইন ফোকাস আমাদের কোনটা? ওরাল ক্যাভিটি ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার আর হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার। প্যাথোফিজিওলজি দরকার আছে, বাট আমরা এখন প্যাথোফিজিওলজিটা ডিসকাশন করবো না, কেননা ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে। আমরা মেইন ডিসকাশন করবো ফিচার্স, ক্যান্সারাস আলসারের কেমন ফিচার্স হতে পারে, আর নন ক্যান্সারাস আলসার বা বিনাইন আলসার আমরা কী করে আইডেন্টিফাই করব। যদি আমি সাইজের উপর ডিপেন্ড করে যদি ভাবি, ক্যান্সারাস হলে কি হবে, সাইজটা হবে স্মল ইন সাইজ টু বিগিন উইথ, মানে শুরু হবে ছোট্ট সাইজ দিয়ে, ইনক্রিজেস গ্র্যাজুয়ালি ওভার ডেজ অ্যান্ড উইকস। খুব ছোট সাইজ হিসেবে স্টার্ট হবে, বাট দিন বা সপ্তাহ যেতে যেতে কিন্তু ওটা আস্তে আস্তে বাড়তে শুরু করবে। ক্যান্সারাসের ক্ষেত্রে বাড়তে শুরু করবে। নন ক্যান্সারাস ইউজুয়ালি স্মল সাইজের হয় এবং লেস দ্যান 5 to 10 মিমি, ডাজ নট ইনক্রিজ ইন সাইজ, এবং সাইজে কিন্তু বাড়ে না। নন ক্যান্সারাস বা বিনাইন যে আলসার, সেটা কিন্তু সাইজে বাড়ে না, আর ক্যান্সারাস হলে সেটা সাইজে কিন্তু আস্তে আস্তে বাড়ে, ছোট হিসেবে শুরু করলেও সাইজে বাড়ে। শেপ অ্যান্ড মার্জিন যদি ধরা হয়, কি ইররেগুলার শেপ উইথ রাফ মার্জিন। সাধারণত ক্যান্সারাসে কি হয়, শেপটা হয় ইররেগুলার এবং মার্জিনটা হয় রাফ, স্মুথ নয়। আর নন ক্যান্সারাস বা বিনাইন হলে কি হবে, রেগুলার রাউন্ড অর ওভাল শেপ, স্ট্রেট অ্যান্ড স্মুথ মার্জিন অফ আলসার। স্মুথ মার্জিন হবে, সুন্দর একটা রাউন্ড শেপের বা ওভাল শেপের হবে, স্মুথ মার্জিন হবে। বাট ক্যান্সারাস হলে রাফ মার্জিন, ইরেগুলার শেপ। আর ডেপথ যদি ধরা হয়, ডেপথ ইনিশিয়ালি ইট ইজ এ সুপারফিশিয়াল আলসার, ইনিশিয়ালি এটা সুপারফিশিয়াল আলসার হিসেবে হয়। উইথ টাইম ইট গ্রোজ বিগ ইন সাইজ, ইনক্রিজেস ইন উইথ অ্যান্ড ডেপথ, ইনভলভস ডিপার স্ট্রাকচার। প্রথমে সুপারফিশিয়াল আলসার হিসেবে দেখা দেয়, আস্তে আস্তে এর সাইজটা বাড়ে, আর সাথে সাথে কিন্তু এর লম্বাই এবং গভীরতায় কিন্তু ডেপথে, গভীরতায়, চওড়াই এবং গভীরতায় কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকে, এবং ডিপার যে নিচের দিকে যে স্ট্রাকচার, সেগুলোকে কিন্তু ইনভলভ হয়ে যায়। আর নন ক্যান্সারাসে, ক্যান্সার ইজ ইউজুয়ালি সুপারফিশিয়াল অ্যান্ড ডাজ নট এফেক্ট আন্ডারলাইং ডিপার স্ট্রাকচার। আন্ডারলাইং ডিপার স্ট্রাকচার সাধারণত ও ইনভলভ হয় না, আর সুপারফিশিয়াল হিসেবেই মোস্টলি থাকে। যদি কনসিস্টেন্টলি ভাবা হয়, কি বলছে, কনসিস্টেন্সি কি আছে, আলসার ইজ মে পেইনলেস টু বিগিন উইথ, ইনিশিয়ালি পেইনলেস হয়, বাট লেটার পেইনফুল টু টাচ, পরে কিন্তু টাচ করলে পেইন হবে। অ্যাপিয়ার অ্যাজ এ হার্ড স্ট্রাকচার অন টাচ, এবং ওটা টাচ করলে একটা হার্ড স্ট্রাকচার হিসেবে কিন্তু অ্যাপিয়ার করবে। এটা কিন্তু সবার মাথায় রাখতে হবে। কি বলছে, সাধারণত ইনিশিয়াল স্টার্ট হয় পেইনলেস হিসেবে, এবং আস্তে আস্তে পরে এমন দেখা যায় যে টাচ করলেও পেইন হয়, আর এটা কিন্তু একটা হার্ড স্ট্রাকচার অন টাচ, টাচ করলে একটা হার্ড শক্ত একটা স্ট্রাকচারের মতো কিন্তু অ্যাপিয়ার করবে। আর নন ক্যান্সারাস কি বলছে, পেইনলেস আর পেইনফুল অন টাচ, টাচ করলে পেইনলেস অথবা পেইনফুল হতে পারে। অ্যাপিয়ার্স মোস্টলি অ্যাজ স্মুথ অ্যাজ সফট স্ট্রাকচার অন টাচ, এবং যখন টাচ করা হবে দেখবে স্মুথ এবং সফট স্ট্রাকচার, পেইনলেসও হতে পারে, পেইনফুলও হতে পারে টাচ করলে। হিলিং টাইম কি বলছে ক্যান্সারাসের ক্ষেত্রে, ক্যান্সারাস আলসার ডাজ নট হিল অ্যাট অল, এটা কখনো কিন্তু হিল করে না, ঠিক হয়ে যায় না, বাট গ্র্যাজুয়ালি বিকাম লার্জার ইন সাইজ অ্যান্ড অ্যাপ্রোচেস টু ডিপার স্ট্রাকচার। কি বললো, সাধারণত এটা হিল হয়ে যায় না, আর গ্র্যাজুয়ালি সাইজটা বাড়ে এবং ডিপার স্ট্রাকচারের দিকে কিন্তু ও ইনভেট করে এবং ছড়িয়ে পড়ে। আর নন ক্যান্সারাসে কি বলছে, এটা উইদিন 2 weeks or 1 week এটা ঠিক হয়ে যায়, অ্যান্ড মে রিকার ফ্রিকুয়েন্টলি অ্যাট সেম সাইজ, আবার কিন্তু রিকারেন্স দেখা দেয়, আবার অ্যাপিয়ার করতে পারে না। এবার যদি ব্লিডিং দেখা যায়, কি বলছে, নট অ্যাট দ্য বিগিনিং বাট সামটাইমস অ্যাপিয়ার ইটস ডেভেলপমেন্ট, ব্লিডিং মে অ্যাপিয়ার স্পন্টেনিয়াসলি অর অন টাচ। প্রথম দিকে ব্লিডিংয়ের ব্যাপার থাকলো না, কিন্তু এটা যখন ডেভেলপ করে যায় তখন কিন্তু স্পন্টেনিয়াসলি ওটাকে ব্লিড করতে পারে, অথবা টাচেও কিন্তু ব্লিড করতে পারে। আর যখন নন ক্যান্সার, সেক্ষেত্রে কিন্তু ব্লিডিংয়ের কোনো গল্প থাকলো না। এইগুলো হচ্ছে মেইন ফিচার। প্রত্যেককে কিন্তু এই কোনো টিউমার আইডেন্টিফাইড হলে সেগুলো যখন চেক করবেন, এটা কিন্তু মাথায় রাখলে অনেকটা আইডেন্টিফাই করতে সুবিধা হবে। সেম জিনিসটা এখানে আবার ভুল করে দিয়েছে, ইটস ওকে, আমরা অ্যাভয়েড করে যাই। দেন ক্যান্সার্স অফ ডিপার স্ট্রাকচার অর ইন্টারনাল অর্গান আর অবভিয়াসলি ডিফিকাল্ট টু আইডেন্টিফাই। যখন ডিপার স্ট্রাকচারে বা ডিপার অর্গানে যদি ক্যান্সার স্প্রেড করে, সেটা কিন্তু আইডেন্টিফাই করা ডিফিকাল্ট হয়ে যায়। অ্যাজ দিস লেশনস আর নাইদার ভিজিবল নট প্যালপেবল, কেননা ওই লেশনসগুলোকে কিন্তু দেখাও যায় না আর প্যালপেট করাও যায় না। দ্য কি টু আইডেন্টিফাই অর সাসপেক্ট ক্যান্সার
at any of the deeper organ is to keep high clinical suspicion when a patient present with high risk or red flag sign and symptom. এক্ষেত্রে কী করতে হবে, যখন কিনা আমি দেখতেও পাচ্ছি না আর ফিল করেও পাচ্ছি না, তখন আমাকে কিন্তু ওর ক্লিনিক্যাল সাসপিশন যে সাইন সিমটমগুলো আছে, হাই রিস্ক যে সাইন সিমটম বা রেড ফ্ল্যাগ সাইন সিমটম যেগুলো, সেগুলোকে কিন্তু মাথায় রাখতে হবে, সেগুলো দিয়ে ওদেরকে আইডেন্টিফাই করার চেষ্টা করতে হবে। These are general and non-specific feature do not necessarily point out cancer of particular organ. এই যে ফিচারগুলো যেগুলো কথা বলছে, এগুলো কিন্তু জেনারেল এবং নন স্পেসিফিক ফিচার। একদম স্পেসিফিক্যালি এটা হলে এটাই হবে সেটা কিন্তু বলা মুশকিল, বলা যায় না। এবং নট নেসেসারিলি পয়েন্ট আউট ক্যান্সার অফ পার্টিকুলার অর্গান, এবং এটাও বলা যায় না যে এই অর্গানে হয়েছে ক্যান্সার মানে এই পার্টিকুলার ফিচার দেখা দেবে, সেটাও কিন্তু বলাটা একটু ডিফিকাল্ট। ইউর রোল ইজ টু পিক আপ দ্য ফিচার্স অ্যান্ড মোবিলাইজ আস পেশেন্ট টু পিএইচসি ও সিএইচসি লেভেল ফর ফার্দার ইভ্যালুয়েশন। সিএইচও হিসেবে তার কাজ হবে কি, তিনি সাইন সিমটমগুলো ওনার জানা থাকলে উনি সেগুলো শুনলে উনি জাস্ট মনে শুনে নিলেন, শুনে ওনার মনের মধ্যে স্ট্রাইক করবে যে কিনা এমন কিছু হলেও হতে পারে, তখন কিন্তু উনি পিএইচসি বা সিএইচসিতে রেফার করবেন। এবার সেই সাইন অ্যান্ড সিমটমগুলো কী কী? চেঞ্জ ইন বাওয়েল হ্যাবিট, দেখা গেল তার বাওয়েল হ্যাবিটটা এতদিন ঠিকঠাকই ছিল, এবার কিছু মাস ধরে বা কিছু উইকস ধরে বাওয়েল হ্যাবিটটা না পুরো চেঞ্জ হয়ে গেছে, সেটা যদি হয় চোখে পড়ার মতো যদি চেঞ্জ হয়। চেঞ্জ ইন ব্লাডার হ্যাবিটও চেঞ্জ, বাওয়েল হ্যাবিটও চেঞ্জ। এ সোর ওর আলসার দ্যাট ডাজ নট হিল, এটা সোর বা আলসার যেটা কিনা সহজে হিল করছে না, ভিটামিন বি কমপ্লেক্স দিচ্ছেন, অ্যান্টিবায়োটিক দিয়েছেন, তাতে কিন্তু হিল হচ্ছে না, বারবার করে দেখা দিচ্ছে বা হিলই হচ্ছে না। আনইউজুয়াল ব্লিডিং অর ডিসচার্জ ফ্রম এনি সাইড, কোনো সাইড থেকে, যেটা আমরা এতক্ষণ বললাম, টাচ করলে ব্লিডিং হলো বা স্পন্টিনিয়াস ব্লিডিং হলো, আনইউজুয়াল একটা ব্লিডিং অথবা ডিসচার্জ হচ্ছে ফ্রম এনি সাইড, কোনো একটা সাইড থেকে। থিকেনিং অর লাম্প ইন দ্য ব্রেস্ট, নেক, আর্মপিটস, গ্রয়েন অর এলসওয়্যার, দেখা গেলো থিকেনিং, কোনো জায়গায় একটা থিকেনিং হয়ে গেল, কোনো একটা টিস্যু বা মাস থিকেনিং, অথবা একটা লাম্প আছে কোথায়, ব্রেস্টে, নেকে, আর্মপিটে, গ্রয়েনে অথবা এনি জায়গায়, এনি প্লেসে। ইনডাইজেশন ও ডিফিকাল্ট ইন সোয়ালোয়িং, হজম হয় না ঠিকঠাক, আর কোনো কিছু গিলতে কষ্ট, সোয়ালোয়িংয়ে ডিফিকাল্টি। অবভিয়াস চেঞ্জ ইন এ ওয়ার্ড অর মোল, কোনো একটা মোল ছিল, ওয়ার্ড অথবা মোল ছিল, কিন্তু সেটা একটা অবভিয়াস টাইপের একটা চেঞ্জ দেখা দিচ্ছে সেই মোলে, তাহলে কিন্তু নজর রাখতে হবে। ন্যাগিং কাফ অর হোর্সনেস, ন্যাগিং কাফ, একটা ইরিটেটিং কাফ হচ্ছে, ওটা সারছে না, গলায় কেমন খসখসে টাইপের একটা সাউন্ড বেরোচ্ছে, ক্লিয়ার ভয়েস নেই, হোর্সনেস দেখা দিচ্ছে, তখন কিন্তু ভাবতে হবে। সাডেন অর সিগনিফিক্যান্ট লস অফ ওয়েট লস করেছে, সেটা সাডেন লস উইথ ফিউ ডেজ অর ফিউ উইকস, কিছু উইকস অথবা ডেজের মধ্যেই কিন্তু সিগনিফিক্যান্ট অথবা সাডেন ওয়েট লস হয়েছে। পারসিস্টেন্ট পেইন অ্যাট এ সাইট ফর লং টাইম, একটা নির্দিষ্ট সাইটে লং টাইম ধরে একটা পারসিস্টেন্ট পেইন দেখা দিয়েছে, যেটা কিনা যাচ্ছে না কিছুতেই। এই সমস্ত ফিচারগুলো কিন্তু খুব করে মাথায় রাখতে হবে, কেননা সব ক্ষেত্রে আপনি টিউমার আইডেন্টিফাই করলেন আর ক্যান্সার ধরলেন সেটা নাও হতে পারে, ডিপার স্ট্রাকচার হলে সেটা আইডেন্টিফাই করা পসিবল হবে না। তখন কিন্তু এই সাইন সিমটমের উপর ভিত্তি করে আপনাকে ভাবতে হবে মানুষটাকে আমি ছেড়ে দেবো না মানুষটাকে আমি কোথাও রেফার করব। এবার আমরা স্পেসিফিক্যালি আসি ওরাল ক্যান্সারের ক্ষেত্রে। ওরাল ক্যাভিটি ইনক্লুড লিফ, ইনার লাইনিং অফ দ্য লিভস, চিক যেটা বাকাল মিউকোসা, টিথ, গামস, ফ্রন্ট অফ টাঙের ফ্রন্ট সাইডটা, সামনের দিকটা, ফ্লোর অফ দ্য মাউথ, বিলো দ্য টাং, অ্যান্ড বনি রুপ অফ দ্য মাউথ অথবা হার্ড প্যালেট যেটাকে বলা হয় উপরটা, হার্ড প্যালেট। এই সমস্ত জায়গাগুলো কিন্তু সব কিছু কিন্তু ওরাল ক্যাভিটির মধ্যে পড়ছে। ওরাল ক্যাভিটি ইজ বোথ প্রিভেন্টেবল অ্যান্ড কিউরেবল, ওরাল ক্যান্সার হচ্ছে প্রিভেন্টেবল, কিউরেবল, চাইলে ওটাকে প্রিভেন্ট করা যায় কনসিয়াসলি থাকলে, আর যদি হয়েও যায় সেটা কিন্তু কিওর করা যায়। দেয়ার ইজ ইউজুয়ালি লং ন্যাচারাল হিস্ট্রি অ্যান্ড মোস্ট কেসেস অফ ওরাল ক্যান্সার অ্যারাইজেস ফ্রম নন ক্যান্সারাস লিশন, সাধারণত নন ক্যান্সারাস লিশন থেকে পরে ক্যান্সারাসের দিকে চলে যায় কিন্তু। দেয়ারফর দেয়ার ইজ অ্যাম্পল অপরচুনিটি ফর ইন্টারভেনশন বিফোর অ্যাকচুয়াল ম্যালিগনেসি ডেভেলপ, যেহেতু কিনা নন ক্যান্সারাস থেকে ক্যান্সারাসের দিকে যায়, তাহলে যদি কেয়ারফুল অবজারভেশন করা হয় তাহলে কিন্তু একে ম্যালিগনেন্সির দিকে ডেভেলপ করার আগেই কিন্তু একে আটকানো সম্ভব, অপরচুনিটি পাওয়া যায়, অ্যাম্পল অপরচুনিটি পাওয়া যায়। ইফ ডিটেক্টেড আর্লি ইট ক্যান বি ট্রিটেড সাকসেসফুলি, সেম কথাটা, যদি আর্লি স্টেজে ডিটেক্ট করা যায় তাহলে একে কিন্তু সাকসেসফুলি ট্রিট করা যাবে। এবার রিস্ক ফ্যাক্টর কী বলছে দেখি। ক্রনিক এক্সপোজার টু দিস রিস্ক ফ্যাক্টর কজেস চেঞ্জেস ইন দ্য ওরাল মিউকোসা and these changes are visible as precancerous lesion. Over time, cancer may develop in these precancerous lesions. কি বলছে, ক্রনিক যদি কোনো রিস্ক ফ্যাক্টর এক্সপোজার হয় সেটা কিন্তু আস্তে আস্তে ওরাল মিউকাসকে চেঞ্জ করে দেয়
এবং ওই চেঞ্জ যে করে দিল সেটা কিন্তু ওই চেঞ্জটাই কিন্তু প্রথমে প্রি ক্যান্সারাস লেশন হিসেবে কিন্তু রাইজ হয়, এর ওভার টাইম ওই প্রি ক্যান্সারাস লেশনটা কিন্তু ডেভেলপ করে ক্যান্সারে। কী কী বলছে সে রিস্ক ফ্যাক্টরগুলো? টোবাকো কনজিউমড ইন এনি ফর্ম, সেটা স্মোকিং হতে পারে অথবা চিউইং টোবাকো প্রোডাক্ট হতে পারে। টোবাকো এনি টাইপ অফ প্রোডাক্ট টোবাকো কনজামশন, সেটা হতে পারে স্মোকিং ফর্মে অথবা হতে পারে চিউইং ফর্মে, যাই হোক না কেন। চিউইং বিটেল নাট, যেটা পান সুপুরি, বিটেল কিউইট বলছে মানে পান যার মধ্যে সুপুরি টুপুরি সব থাকে, হুইচ ইজ মেড অফ অ্যারিকা নাট, বললাম সুপুরি, অ্যান্ড লাইম চুনা, wrapped in a betel leaf, chewing gutka, mixture of betel quid and tobacco। ওই একই কথা বললো, পান যেটা পান খাচ্ছেন যার মধ্যে কিনা আটার মধ্যে সুপুরি দেওয়া আছে, চুন দেওয়া আছে, সেটা সুন্দর করে ওটাকে দিয়ে মুড়ে নিয়ে আরামসে খাওয়া, ওটা কিন্তু মারাত্মক ডেঞ্জারাস। অ্যালকোহল ইনটেক তো রয়েছে, অ্যালকোহল ইনটেক অ্যান্ড কনজামশন অফ টোবাকো টুগেদার, অ্যালকোহলও খায় সে, আবার পান সুপারি খুব করে খায়। পুর ওরাল হাইজিন, শার্প টিথ আর ইল ফিটিং ডেঞ্চার, এটা কিন্তু খুব ডেঞ্জারাস। কেউ ডেঞ্চার লাগানো, আর্টিফিশিয়াল টিথ লাগিয়ে এলো কিন্তু সেটা ইল ফিটিং, ঠিকঠাক করে ফিটিং হয়নি, পাশের দাঁতে ঘষা লাগছে বা ওরাল মিউকাসেতে ঘষা লাগছে, যে টিথটা সেটা যে দাঁত আর কি, দাঁতটা শার্প হয়ে গেছে, এমন যদি হয় সেটাকে কিন্তু খুব নজর দিতে হবে। ওরাল ক্যাভিটিতে দাঁতে কোনো রকম যদি ইনফেকশন হয় বা কিছু হয় সেটা কিন্তু অনেক কেয়ারফুলি হ্যান্ডেল করতে হবে। বা যদি কিনা কেউ দাঁত তুলতে যায় বা দাঁতের কোনো ট্রিটমেন্টের জন্য যায়, সেক্ষেত্রে কিন্তু যেখানে যাচ্ছে সেক্ষেত্রে ওরা ইনস্ট্রুমেন্টগুলো কেমন ইউজ করছে সেটা কিন্তু ভীষণ মানে দৃষ্টি দেওয়ার মতো একটা জায়গা, ওখানে কিন্তু খুব কেয়ারফুল হতে হবে। এবার কমন সাইন সিমটমগুলো ওরাল ক্যান্সারে কী? 1 নম্বর হচ্ছে মাউথ আলসার দ্যাট পারসিস্ট ফর মোর দ্যান 3 উইকস, মুখে একটা আলসার যেটা 3 সপ্তাহের বেশি দিন ধরে রয়েছে। পারসিস্টেন্ট পেইন ইন দ্য মাউথ, মুখে একটা পারসিস্টেন্ট পেইন। এ লাম্প অর থিকেনিং ইন দ্য নেক, লিপ, টাং অর গামে অথবা জিভে, লিপে অথবা চিকে এটা লাম্প অর থিকেনিং হয়ে গেছে। হোয়াইট অর রেড প্যাচ অন গাম, টাং, টনসিল অর লাইনিং অফ দ্য মাউথ। এ সোর থ্রোট অর এ ফিলিং দ্যাট সামথিং ইজ স্টাক ইন দ্য থ্রোট, এটা সোর থ্রোট, মনে হচ্ছে গলায় কিছু একটা আটকে আছে। দেন ডিফিকাল্টি অর রেস্ট্রিকশন ইন ওপেনিং অফ দ্য মাউথ, মুখ খুলতে কষ্ট হচ্ছে। ডিফিকাল্টি ইন চিউইং অর সোয়ালোয়িং, চিবাতে বা গিলতে কষ্ট। ডিফিকাল্টি অর ডিক্রিজ ইন মুভমেন্ট অফ দ্য জ, টাং, জিভ যেভাবে আগে নাড়াতে পারতো সেভাবে নাড়াতে পারছে না, মুভ করতে পারছে না। চোয়ালটা বড় করে খুলতে পারছে না। ডিফিকাল্টি ইন টলারেটিং স্পাইসি ফুড, কোনো স্পাইসি ফুড খেলেই মুখের ভিতরটা জ্বালা করে সিভিয়ার। ব্লিডিং অর নামনেস অফ দ্য টাং অর আদার এরিয়া অফ দ্য মাউথ, টাঙে অথবা মুখের আদার এরিয়াতে কিন্তু ব্লিডিং, রক্ত বেরোচ্ছে অথবা সেখানে একটা নামনেস, শোধহীন। কনস্ট্যান্ট ব্যাড ব্রেথ, নিঃশ্বাস নিচ্ছে যখন শ্বাস প্রশ্বাস ফেলছে তখন কনস্ট্যান্ট একদম পারসিস্টেন্টলি রয়েছে এটা ব্যাড ব্রেথ, ব্যাড স্মেলিং, ফাউল স্মেলিং ব্রেথ। এক্সেসিভ স্যালাইভা ফর্মেশন হচ্ছে কিন্তু সেটা এক্সেসিভ মাত্রায়। এমন সিমটমগুলো থাকে যদি বুঝতে হবে কিন্তু ওরাল ক্যান্সারের পসিবিলিটি থাকলেও থাকতে পারে। Many of these symptoms can also be caused by cause other than cancer. ক্যান্সার ছাড়াও কিন্তু এই কজগুলো এই সিমটমগুলো দেখা দিতে পারে। Therefore, it is very important to see a health professional or dentist if any of these conditions last more than 1 to 2 weeks so that the cause can be found and treated as early as possible. যদি এমন কিছু অ্যারাইজ করে তাহলে কোনো হেলথ কেয়ার প্রফেশনালের সাথে যোগাযোগ করতে হবে অথবা ডেন্টিস্টের সাথে কন্ট্যাক্ট করতে হবে। এবার স্ক্রিনিং ফর ওরাল ক্যান্সার, স্ক্রিনিংয়ের কথা যদি বলি সেটা কি আছে? মেনি প্রি ক্যান্সারাস কন্ডিশন অ্যান্ড ক্যান্সার অর দ্য ওরাল ক্যাভিটি ক্যান বি ফাউন্ড আর্লি ডিউরিং রুটিন স্ক্রিনিং বাই সেলফ এক্সাম অর বাই হেলথ প্রফেশনালস, যেটা কিনা সেলফ ব্রেস্ট এক্সামিনেশন অথবা ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের থ্রু দিয়ে কিন্তু আইডেন্টিফাই করা পসিবল। রেগুলার ডেন্টাল চেক আপ that include an exam of the entire mouth are important in finding oral cancer. রেগুলার একটা ডেন্টাল চেক আপ অথবা এন্টায়ার মাউথ চেক আপ কিন্তু খুব ইম্পর্টেন্ট ওরাল ক্যান্সার আইডেন্টিফাই করতে অথবা প্রি ক্যান্সারের কন্ডিশন আইডেন্টিফাই করতে। এভরি ইন্ডিভিজুয়ালস ম্যান অথবা ওমেন যেই হোক না কেন 30 years, যদি কিনা এভরি ইন্ডিভিজুয়াল 30 বছরের বেশি বয়স এমন যে কোনো ইন্ডিভিজুয়ালস অ্যান্ড অ্যাবভ শুড বি স্ক্রিনড বাই ট্রেন প্রোভাইডার অ্যাটলিস্ট ওয়ান্স ইন 5 years, 5 বছরে একবার কিন্তু একবার চেক আপ করাটা খুব দরকার। Those who use tobacco and alcohol in any form or have any of the above symptoms should be encouraged to be screened irrespective of their age. এই ধরনের সিমটম আছে
অথবা তার সাথে তার কি 30 বছর ঊর্ধ্বে বয়স হয়ে গেছে এমন মানুষের কিন্তু কোনো কিছু না ভেবেই অবশ্যই করে ওদের স্ক্রিনিং করাটা খুব ইম্পর্টেন্ট। All habitual tobacco and alcohol users and young individuals who are not 30 of age or above and are using tobacco and alcohol in any form should be motivated to do self-examination of oral cavity. যারা কিনা হ্যাবিচুয়াল টোবাকো মদ খায় সবসময়, টোবাকো নিচ্ছে 30 বছর, যাদের বয়স হচ্ছে 130 অফ এজ অর অ্যাবভ, যারা কিনা 30 এজ এখনো হয়নি, তাদের ক্ষেত্রে তাদেরকে বলতে হবে, মোটিভেট করতে হবে যাতে নিজেরাই তাদের ওরাল ক্যাভিটিটা মান্থলি একবার করে চেক করিয়ে নেয়, অথবা কোনো ক্লিনিক্যাল এক্সামিনার বা ট্রেন কোনো প্রোভাইডারের কাছ থেকে চেক করিয়ে নেয়। অল পার্সন উইথ এনি অ্যাবনর্মাল ফাইন্ডিং অর ওরাল এক্সামিনেশন শুড দেন বি রেফার টু, যেমন কিনা হয় কোনো সিমটম আইডেন্টিফাই হলে তা কিন্তু পিএইচসিতে কোনো মেডিকেল অফিসারের কাছে রেফার করতে। নাও ব্রেস্ট ক্যান্সার। ব্রেস্ট ক্যান্সার ইজ 100 টাইমস মোর কমন এবং ওমেন দেন মেন, মেনের থেকে অবশ্যই 100 টাইমস মোর কমন। ইফ আইডেন্টিফাইড অ্যাট আর্লি স্টেজ, যদি আর্লি স্টেজে আইডেন্টিফাই হয়, ব্রেস্ট ক্যান্সার ক্যান বি ট্রিটেড কমপ্লিটলি সাকসেসফুলি। যদি আর্লি স্টেজে আইডেন্টিফাই হয় সাকসেসফুলি এটাকে ট্রিট করা পসিবল। এর ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টরগুলো কি? ফলোইং এর কমনলি ফাউন্ড ফ্যাক্টর অ্যামং ফিমেল পেশেন্টস উইথ ব্রেস্ট ক্যান্সার। কি ফ্যামিলি হিস্ট্রি অফ ব্রেস্ট ক্যান্সার যাদের আছে তাদের ক্ষেত্রে তারা হাই রিস্ক। আর্লি অনসেট অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড, মেনস্ট্রুয়েশন অনেক আগে স্টার্ট হয়ে গেছে, যেমন কিনা বলছে মেনার্কি 12 বছর আগে যদি মেনার্কি শুরু হয়, মেনস্ট্রুয়েশন যদি 12 বছর আগে শুরু হয় তাদের ক্ষেত্রে কিন্তু রিস্ক। লেট এজ অ্যাট ফার্স্ট চাইল্ড বার্থ, প্রথম বাচ্চা হয়েছে সেটা অনেক আগে, 30 বছরের আগেই বাচ্চা হয়ে গেছে, লেট এজ অ্যাট ফার্স্ট চাইল্ড বার্থ, প্রথম বাচ্চা হয়েছে কিন্তু 30 বছরের পরে, যদি 30 বছরের পরে যদি বাচ্চা হয় সেক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে। নো প্রেগনেন্সি নেভার হ্যাভিং এ ফুল টার্ম প্রেগনেন্সি, যদি ফুল টার্ম প্রেগনেন্সি কখনো তার হয়নি, কখনো সে প্রেগনেন্ট হয়নি, তাহলে ফুল টার্ম প্রেগনেন্ট সে হয়নি, সেক্ষেত্রে পসিবিলিটি থাকে। শর্টার ডিউরেশন অফ ল্যাকটেশন ও নো ব্রেস্ট ফিডিং, সে কখনো ব্রেস্ট ফিডিংই করায়নি অথবা করালে কিছু অল্প সময়ের জন্য ব্রেস্ট ফিডিং করিয়েছে, তেমন যদি হয়। লেট মেনোপজ, 55 বছর বয়সের পর গিয়ে মেনস্ট্রুয়েশন স্টপ হলো, তেমন যদি হয়। প্রিভিয়াস ট্রিটমেন্ট ইউজিং রেডিয়েশন থেরাপি, কখনো রেডিয়েশন থেরাপি নিয়ে ট্রিটমেন্ট করতে হয়েছে, তবে এমন যদি থাকে। বিইং ওভারওয়েট or ওবেজ স্পেশালি আফটার মেনোপজের পর দেখা গেলো সে ওভারওয়েট বা ওবেজ হয়ে গেছে। স্মোকিং, প্যাসিভ স্মোকিং এবং অ্যালকোহল অ্যাবিউজ, স্মোক করছে সে নিজে অথবা প্যাসিভ স্মোকার অথবা অ্যালকোহল অ্যাবিউজের হিস্ট্রি রয়েছে, এমন যদি থাকে। ইউজিং কম্বিনেশন হরমোন থেরাপি আফটার মেনোপজের পর সে কম্বিনেশন হরমোন থেরাপি নিচ্ছে, হরমোন থেরাপি উইথ স্ট্রোজেন আফটার কম্বাইন্ড উইথ প্রোজেস্টেরন, ইস্ট্রোজেন নিচ্ছে তার সাথে কি প্রোজেস্টেরন ইস্ট্রোজেন নিয়ে কম্বাইন্ড থেরাপি নিচ্ছে। ডিউরিং আফটার মেনোপজ ফর মোর দ্যান 5 years, 5 yearsের বেশি সময় ধরে যদি আফটার মেনোপজ কেউ এই কম্বাইন্ড হরমোন থেরাপি নিয়ে থাকে, যেমন ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন মিক্সড, তাহলে কিন্তু তার ক্ষেত্রে পসিবিলিটি কিন্তু অনেক হাই হয়ে যাবে। ওয়ার্নিং সাইন কি? কমন ওয়ার্নিং সাইন, লাম্প ইন দ্য ব্রেস্ট অর আন্ডার আর্ম এরিয়া, ওয়ার্নিং সাইন কিন্তু এগুলো। লাম্প রয়েছে ব্রেস্ট অথবা আন্ডার আর্মে। থিকেনিং অর সোয়েলিং অফ পার্ট অফ দ্য ব্রেস্টের কোনো একটা পার্টে থিকেনিং অথবা সোয়েলিং। পাকারিং অর ডিম্পলিং অফ ব্রেস্ট স্কিন, পাকারিং অর ব্রেস্ট স্কিন, পাকারিং অর্থাৎ ডিম্পলিং অফ ব্রেস্ট স্কিন, ব্রেস্ট স্কিনটা একদম কমলা লেবুর খোসার মতো এরকম হয়ে আছে অথবা ডিম্পলিং হয়ে আছে, সেরকম যদি ব্রেস্ট স্কিনটা যদি হয়, কমলা লেবুর খোসা যেমন হয় কি প্রত্যেকটা লোমকূপগুলো, কমলা লেবুর ক্ষেত্রে যেমন প্রত্যেকটা জায়গা যেমন কিনা লোমকূপগুলো যেমন হয়, লোমকূপ ওগুলো একদম প্রমিনেন্টলি দেখা যাবে, যেমন কমলা লেবুর খোসা একদম যখন সুন্দরভাবে কমলা লেবুটা পরিপক্ক হয়ে যায় এবং সেটা যখন শুকিয়ে আসে তখন প্রত্যেকটা জায়গায় যেগুলো পুরো বোঝা যায়, সেরকমভাবেই কিন্তু এই ব্রেস্টের যে স্কিনটা সেটা কিন্তু ওরকম দেখতে হয়ে যায়। রেডনেস অর ফ্ল্যাকি স্কিন ইন দ্য নিপল অ্যারিওলা অফ দ্য ব্রেস্টের অ্যারিওলাতে রেডনেস অথবা ফ্ল্যাকি স্কিনটা উঠে খোসা উঠে যাচ্ছে সেরকম দেখতে হবে। পুলিং ইন অফ দ্য নিপল অর চেঞ্জ ইন পজিশন অর শেপ অ্যান্ড পেন দ্য নিপল এরিয়াটা কিন্তু শেপটা চেঞ্জ হয়ে গেছে,
নিপল ডিসচার্জ আদার দেন ব্রেস্ট মিল্ক ইনক্লুডিং ব্লাড, ব্রেস্ট মিল্ক নয় সেটা, অন্যরকম একটা নিপল থেকে ডিসচার্জ হচ্ছে আর তার সাথে ব্লাডও যদি বেরোয়। আর এনি চেঞ্জ ইন দ্য শেপ অর দ্য সাইজ অফ দ্য ব্রেস্টের সাইজ অথবা শেপই পাল্টে গেছে। কনস্ট্যান্ট পেন ইন এরিয়া অফ দ্য ব্রেস্ট আর আর্মপিটে কনস্ট্যান্ট পেন অথবা ব্রেস্টে কনস্ট্যান্ট একটা পেইন ফিল হচ্ছে তেমন যদি হয়। In case the woman notices any such changes as above, she should promptly visit the health center or healthcare professional. পরিষ্কার বলা। এবার হচ্ছে স্ক্রিনিং অফ ব্রেস্ট ক্যান্সার। কি বলছে? স্ক্রিনিং or regular check-up of breast cancer is important for early detection and confirmation of diagnosis. Women who are 30 years of age and above should screened by a trained professional at least once in 5 years. সবাই জানেন সেটা। Women should be educated about the warning sign অফ ব্রেস্ট ক্যান্সার, যেগুলো আগে বলা হয়েছে। ডিউরিং স্ক্রিনিং ভিজিট যখন আসবে তখন কিন্তু ওদেরকে এগুলো বলে দিতে হবে এবং বলে দিতে হবে যে নেক্সট টাইম সে কখন আসবে, নেক্সট ডেট বলে দিতে হবে। স্ক্রিনিং অফ ব্রেস্ট ক্যান্সার ক্যান বি ডান বাই ট্রেন্ড হেলথ কেয়ার প্রফেশনালস, প্রেফারেবলি লেডি ফিজিশিয়ান, স্টাফ নার্স অর অ্যান ANM হু হ্যাভ রিসিভড ট্রেনিং অন কন্ডাকশন অফ ক্লিনিক্যাল ব্রেস্ট এক্সামিনেশনের উপর ট্রেনিং হয়েছে এমন পার্সোনাল কিন্তু সে করতে পারবে। টু হেল্প আইডেন্টিফাই প্রবলেম বিফোর এ ওম্যান হ্যাজ এনি সাইন্স অ্যান্ড প্রোভাইড অ্যান অপরচুনিটি ফর আর্লি ট্রিটমেন্ট, যাতে কি তাকে আর্লি ট্রিটমেন্ট দেওয়া যায়, ওই জন্য আর্লি কনসাসলি তাকে কিন্তু স্ক্রিনিং করতে হবে। স্ক্রিনিং অফ ব্রেস্ট ক্যান্সার উইথ CV ক্যান বি কন্ডাক্টেড অ্যাট দ্য ভিলেজ লেভেল অর অ্যাট সাবসেন্টার ইন এ সেপারেট রুম অ্যান্ড প্রাইভেসি শুড বি মেনটেন। সবাই জানেন যে সুন্দর করে এক্সামিনেশন রুমে নিয়ে গিয়ে প্রাইভেসি মেনটেন করে এটা করতে হবে। অ্যাবনর্মাল ফাইন্ডিংস ইন CV দ্য ওমেন শুড বি রেফার টু দ্য মেডিকেল অফিসার অর সার্জনকে কাছে রেফার করতে হবে। ওমেন অলসো be taught to undertake breast self-examination conducted by the woman herself to detect any abnormality or change in her breast. These should be performed monthly, এটা monthly করবে, হোমে করবে, to identify any change in the breast. Practice of breast examination empowers women to take responsibility for their own health. However, this is not a substitute for examination by the provider. এমন যেন কেউ না ভাবে ঠিক আছে ডক্টর তো করছে অসুবিধা নেই আমার দরকার নেই, না ব্যাপারটা এমন নয়। যারা নিজেরা কিন্তু নিজেদেরকে নিজেদের ব্রেস্টটা মাঝে মাঝে চেক করতে হবে, মাঝে মাঝেই প্যালপেট করতে হবে। দেন ডক্টর বা হেলথ কেয়ার প্রফেশনাল যিনি আছেন বা যে প্রোভাইডার তিনি চেক করলে সেটা আলাদা জিনিস, বাট প্রত্যেকে কিন্তু নিজেই চেক করতে হবে। ইট ইজ বেস্ট টু এক্সামিন দ্য ব্রেস্ট 7 to 10 days আফটার দ্য ফার্স্ট ডে অফ মেনস্ট্রুয়াল পিরিয়ড, তার মানে মেনস্ট্রুয়াল পিরিয়ড প্রথম যে দিন তারপরে কিন্তু 7 থেকে 10 দিন পরে করাটা হচ্ছে বেশি দরকার, কেননা দিস ইজ দ্য টাইম হোয়েন দ্য ব্রেস্ট আর লেস লাইকলি টু বি শোলেন অ্যান্ড টেন্ডার। এই সময় সাধারণত শোলেন এবং টেন্ডার থাকে না, তাই কিন্তু তাহলে কিন্তু মিস আন্ডারস্ট্যান্ডিং যেন না হয়, যাতে কিনা মনে না হয় যে ব্রেস্টে ব্যথা বা কিছু। এই সময়টা ব্যথা যেহেতু হয় তাই এতে 7-8 দিন পরে করাটা বাঞ্ছনীয়। The ASHA and ANM will educate the woman in her area about step in breast self examination. ASHA এবং ANM কিন্তু এডুকেট করবে ওমেনদের, যাতে কিনা ব্রেস্ট সেলফ এক্সামিনেশনের স্টেপগুলো কি সেটা শিখিয়ে দেবে। ইউ অ্যালং উইথ ASHA উইল মোটিভেট দ্য ওমেন টু ডু ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। তাহলে CHO রেসপন্সিবিলিটি, ANM রেসপন্সিবিলিটি এবং আশাদের রেসপন্সিবিলিটি হবে ব্রেস্ট সেলফ এক্সামিনেশনটা কেমনভাবে করতে হয় সেটা মাকে বুঝিয়ে দেওয়া। নেক্সট দিন আমরা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং নিয়ে ডিসকাশন করবো। আশা করি ভিডিওটা সবার জন্য হেল্পফুল হবে। ভালো থাকবেন সবাই, বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে।